সুপ্রিয় শিক্ষার্থী, সময় ই লার্নিং অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আইনাল হক, সহযোগী অধ্যাপক, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র গদ্যাংশ নিয়ে। তোমরাও সরাসরি এই ই লার্নিং ক্লাসে যুক্ত হতে পারো। সেক্ষেত্রে পর্দায় দেখা লিঙ্কে ভিজিট করতে হবে। এছাড়া ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত দেওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, আর দেরি নয়, চলো শুরু করি আমাদের মূল আলোচনা। আমাদের মূল আলোচনা উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র গদ্যাংশ। চলো আমরা ধীরে ধীরে অগ্রসর হই আমাদের মূল আলোচনায়। তোমরা অনেক সময় প্রশ্ন করো যে স্যার, এই গদ্যপদ্যগুলো আর একটু সহজ করে আমাদের সামনে তুলে ধরলে মনে রাখার মতো করে এবং কি কি বিষয়ে উদ্দীপক হয় সেইগুলো যদি একটু আলোচনা করতেন তাহলে বিষয়টা সহজ বোধ্য, সহজ সাধ্য হতো। সেই লক্ষ্যেই আমাদের আজকের প্রয়াস। চলো আমরা 12টি গদ্য এবং 12টি পদ্য এক এক করে আলোচনায় অগ্রসর হই। আমরা প্রথমে আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল রচনা নিয়ে। আমরা দেখি এই বিড়াল রচনায় কতকগুলো চরিত্র আছে। মঙ্গলা, এটা গাভীর নাম, প্রসন্ন গোয়ালিনী, নসিরাম বাবু কমলাকান্তের বন্ধু, আমি ছোট করে কমলা লিখেছি, নেপোলিয়ন ফরাসি সম্রাট, ওয়েলিংটন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তো আর এই দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ হয়, সেটা বেলজিয়ামের ওয়াটারলু গ্রামে। সেই গ্রামের নাম অনুসারেই এই যুদ্ধের নাম হয়েছে ওয়াটারলু যুদ্ধ এবং সেটা হয়েছিল 1815 সালে। এই রচনার প্রধান চরিত্রে আছে বিড়াল। বিড়াল আসলে কে? বিড়াল আসলে শোষিত বঞ্চিতের প্রতিনিধি। আর অন্যদিকে আরেক প্রধান চরিত্রে রয়েছে কমলাকান্ত। এই কমলাকান্ত ধনিক শ্রেণীর প্রতিনিধি। তাহলে আমরা দেখলাম এদের মধ্যে একটা কাল্পনিক সংলাপ হয়েছে। সেই কাল্পনিক সংলাপের ভিতর দিয়ে কী ফুটে উঠেছে? সাম্য ফুটে উঠেছে। কি ফুটে উঠেছে? সাম্য ফুটে উঠেছে। কমলাকান্ত বলেছে তার অধিকার বিষয়ক কথা, ধনিক শ্রেণীর কথা, আর বিড়াল বলেছে তার অধিকার বিষয়ক কথা, শোষিত বঞ্চিতের কথা বলেছে সে। এই কাল্পনিক সংলাপের ভিতর দিয়ে শেষ পর্যন্ত সাম্য ফুটে উঠেছে। তো আমরা চলো দেখি এখান থেকে কি কি বিষয়ে উদ্দীপক হয়। এখন আমি যেগুলো বিষয় উদ্দীপক হিসেবে আলোচনা করব, তোমরা দেখবে যে ওগুলোই পরীক্ষায় এসে গেছে। কাজে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে পড়লেই হবে। এখন দেখে কোন কোন বিষয়ে উদ্দীপক হয়। ধনিক শ্রেণী কর্তৃক দরিদ্র শ্রেণীর শোষণ বঞ্চনার উপর উদ্দীপক হতে পারে। সবল শ্রেণী কর্তৃক দুর্বল শ্রেণীর বঞ্চনা বা শ্রেণী বৈষম্য একই রকম। বঞ্চিত নিপীড়িত শ্রেণীর পরিচয়, ক্ষমতাশীলদের নির্দয়তা ও বঞ্চিতদের মর্মবেদনার উপর হতে পারে উদ্দীপক। বিড়ালের অনৈতিক পন্থা অবলম্বন বা বিড়াল যে চুরি করে খেলো সেই চুরির কারণ কি তার উপর উদ্দীপক হতে পারে। বিড়ালের কর্মকাণ্ড নিয়ে কমলাকান্তের উপলব্ধির উপর উদ্দীপক হতে পারে। বিড়ালের নিজের অধিকার বঞ্চনার কথার উপরে হতে পারে। অধিকার আদায়ে সচেতন হওয়ার বিষয়টির উপর হতে পারে। বঞ্চনার বিরুদ্ধে বিড়ালের প্রতিবাদী যে অবস্থান সেই দিক থেকে হতে পারে। বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত সে বিষয়ে যে বিড়াল যে মত দিয়েছে সেই বিষয়ে উদ্দীপক হতে পারে। নীতির পথে থাকতে বিড়ালকে কমলাকান্তের নানা উপদেশ সেই বিষয়ে হতে পারে। এবং বিড়ালের প্রতি কমলাকান্তের সহমর্মী হয়ে ওঠার দিক, অর্থাৎ শেষে যে সাম্য প্রকাশ পেল তার উপরে উদ্দীপক হতে পারে। তাহলে দেখো এই যে দিকগুলো, এর বাইরে উদ্দীপক হওয়ার কোনো আর দিক নাই। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে সফল হবে। এবার আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি। এটি একটি গল্প, আর আগেরটা ছিল প্রবন্ধ। এখানে কারা কারা আছে, কি কি বিষয় আছে এবং কি কি ফুটে উঠেছে একটু দেখো।
তুমি যদি এভাবে ছক করে পড়তে পারো তাহলে বিষয়টি একেবারেই সহজসাধ্য হয়ে যাবে। আছে অনুপম, মামা, হ্যাঁ অনুপমের মামা, অনুপমের মা, অনুপমের বন্ধু হরিশ, দেখো ডক্টরের ডাক্তার শম্ভুনাথ সেন, বিনু দাদা, অনুপমের পিস্তুত ভাই, আর বরযাত্রার কথা আছে কল্যাণী, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, তার কথা আছে। আমরা দেখি কল্যাণীর বৈশিষ্ট্য কি, সে ব্যক্তিত্ব সম্পন্ন, সে প্রতিবাদী, সে একনিষ্ঠ কর্মী। এবং হ্যাঁ দেখো কল্যাণীর শিক্ষা ও বলিষ্ঠ ব্যক্তিত্ব বোধে কি প্রকাশ পেল আমরা একটু দেখব। ওদিকে দেখো অনুপম উচ্চশিক্ষিত কিন্তু ব্যক্তিত্বহীন, তাকে গজাননের ছোট ভাই অর্থাৎ গণেশের ছোট ভাই কার্তিকের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ সে কি, যে মায়ের কোল সংলগ্ন শিশু যেন, অথচ সে উচ্চশিক্ষিত, এই জন্যই ব্যক্তিত্বহীন। আবার সে যে ব্যক্তিত্বহীন হলো, সে যে মায়ের কোল সংলগ্ন শিশুর মতো হলো, তার কারণটা কি, যে পরিবারতন্ত্রের কারণে সে অসহায় পুতুলে পরিণত হয়েছে। তারপর আমরা দেখি মামার বৈশিষ্ট্য কেমন, সংকীর্ণ লোভী। মায়ের বৈশিষ্ট্য কেমন, আত্মদম্ভী খানিকটা। আর হ্যাঁ ডাক্তার শম্ভুনাথ সেন কল্যাণীর বাবার বৈশিষ্ট্য কেমন, যে দেখো ব্যক্তিত্বে বলিষ্ঠ, মুক্ত বুদ্ধি সম্পন্ন। আবার শম্ভুনাথ বাবুর সংস্কার মুক্ত চেতনা ও বলিষ্ঠ প্রত্যাখ্যানে এবং কল্যাণীর শিক্ষা ও বলিষ্ঠ ব্যক্তিত্ব বুধে কি হলো দেখো, সমাজে গেড়ে বসা যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। এর মধ্য দিয়ে আমরা কি দেখতে পাই, যে ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিত ধ্বনিত হয়েছে এর মধ্য দিয়ে। ওদিকে দেখো যে মামা অহংকারী, অপরিণামদর্শী, তার দেখো হীন অবমাননাকর আচরণ ও চালাকির কারণে শম্ভুনাথ বাবুর কন্যাদানে অসম্মতি এবং বিয়ে ভেঙে যাওয়া। তাহলে আমরা দেখি এই গল্পে শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। আবার দেখি অনুপমের দেখি পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তি, প্রশংসা, এবং শেষ পর্যন্ত এই দুই চরিত্রের দেখো আর বিয়ের বন্ধনে তারা আর আবদ্ধ হলো না। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই এর মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে, যৌতুকের বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ প্রকাশ পেয়েছে, সম্মিলিত প্রতিবাদ প্রকাশ পেয়েছে। আমরা দেখি তাহলে যে এখান থেকে কি কি বিষয়ে উদ্দীপক হতে পারে। তো এক, নিজের জীবন তুচ্ছ, নিজের তুচ্ছ নিষ্ফল জীবন সম্পর্কে অনুপমের আত্মসমালোচনা, কল্যাণীর প্রতি অনুপমের দুর্বার আকর্ষণের ব্যাপারটির উপরে হতে পারে, যৌতুক প্রথার নেতিবাচক প্রভাব সম্পর্কে হতে পারে, বরের পরিবারের হীন মানসিকতার উপর উদ্দীপক হতে পারে, অনুপমের মামার ব্যক্তিত্বহীনতা, লোভ এবং সংকীর্ণ মানসিকতা নিয়ে হতে পারে, যৌতুকের বিরুদ্ধে অনুপমের নির্লিপ্ত মানসিকতার উপর হতে পারে, যৌতুক প্রথার এটা একই হলো যৌতুক বিরোধী অবস্থানের এক দলিল হিসেবে অপরিচিতা গল্পটি সার্থক, তার উপর হতে পারে, শম্ভুনাথ সেনের কন্যা বাৎসল্যের দিকের উপরে, অর্থাৎ পিতার যে কন্যা বাৎসল্য সেই দিকের উপর হতে পারে, ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন, মানসিক দৃঢ়তাহীন অনুপমের বা কোনো বরকে কেন্দ্র করে উদ্দীপক হতে পারে। অন্যদিকে প্রতিবাদী, ব্যক্তিত্ববান ও একনিষ্ঠ কর্মী কল্যাণীর বিষয়টা তুলে ধরে, দিকটা তুলে ধরে উদ্দীপক হতে পারে। যৌতুকের বিরুদ্ধে কল্যাণী তথা কোনো মেয়ের প্রতিবাদী অবস্থানের উপর উদ্দীপক হতে পারে। কল্যাণী নিজেকে দেশ মাতৃকার সেবায় যে নিয়োজিত করল, এই সেবায় নিয়োজিত করার উপরেও উদ্দীপক হতে পারে। চল আমরা দেখি আরেকটি প্রবন্ধ, চাষার দুঃখ, রোকেয়া সাখাওয়াত হোসেনের। এটা আসলে কি, চাষার দুঃখটা দেখে একটা প্রবন্ধ, দারিদ্র পীড়িত কৃষকের মর্মন্ত দলিল লেখিকার আমলের, এখন যেটা বইয়েই চলেছে। দেখো এখানে কি কি বিষয় আছে, আমরা একটু বিষয়গুলো দেখি। এইভাবে বিষয়গুলো যদি তুমি ভালো করে যে আলাদাভাবে ছক কেটে
নিতে পারো যে কী কী বিষয় আছে, তাহলে পাঠটা সহজ হয়ে যাবে। ভারতবর্ষের সভ্যতা ও অগ্রগতির ফিরিস্তি, যেটা দেখবে প্রবন্ধের প্রথম প্যারাতেই রয়েছে। চটকল এবং পাটকলের কথা, অর্থাৎ যন্ত্র সভ্যতার যে আগ্রাসন সেটার কথা, এক সময়ের স্বয়ংসম্পূর্ণ পল্লীর কথা, বস্ত্রে যে বাংলা বা বঙ্গীয় রমণীরা স্বয়ংসম্পূর্ণ ছিল সেই কথা, কৃষক কন্যা জমিরনের কথা আছে, দারিদ্র্যের প্রতীক হিসেবে তার কথা এনেছে, চাষার দুরবস্থার কথা আছে, ইউরোপের প্রথম মহাযুদ্ধের কথা আছে, ইন্ডি কাপড় তথা আসাম সিল্কের কথা আছে, বঙ্গের গভর্নর কারমাইকেলের একটি প্রসঙ্গে এসেছে। তারপরে এসেছে দেখো বাংলার বিভিন্ন অঞ্চলের দুরবস্থা। তখন তো বাংলা, বিহার, উড়িষ্যা মিলে বাংলা ছিল। বিহার অঞ্চলের কথা আছে, উড়িষ্যা অঞ্চলের কথা আছে, রংপুর অঞ্চলের কথা আছে। উড়িষ্যা অঞ্চলের আবার দেখো আলাদাভাবে যে কণিকা রাজ্যের প্রসঙ্গে এসেছে এবং সাতভায়া নামক সমুদ্র তীরবর্তী অঞ্চলের কথা এসেছে। আমরা আরও দেখি চাষার দুঃখ বা দারিদ্র্যের কারণ হিসেবে লেখিকা কি কি দিককে তুলে ধরেছেন। দেখি আমরা এই দিকগুলো মনে রাখো, তাহলে দেখো তোমার পাঠ আরও সহজ হয়ে যাবে। যন্ত্র সভ্যতার দাপট, অনুকরণ প্রিয়তা কৃষক রমণীদের, আর ব্রিটিশ সরকারের ভূমিকা, অর্থাৎ তারা গ্রামীণ কুটির শিল্প ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করেছিল, কৃষক রমণীর বিলাসিতা, কৃষক রমণীর আলস্য। একসময় নিজেরা খার প্রস্তুত করত, নিজেরাই তোমার গুটি পোকা থেকে সুতা তৈরি করত, কাপড় বুনত, কিন্তু এখন তারা আর তা করে না। বিদেশি পণ্যে আসক্তি বেড়ে যাওয়া, দেশি শিল্পের ক্রমবিলুপ্তি। তাহলে দেখো এই কয়টা কারণে লেখিকা দেখিয়েছেন যে চাষার দুঃখ দেখা দিয়েছে। চাষার দুঃখ বা দারিদ্র দূরীকরণের উপায়গুলো খেয়াল করো। লেখিকা কি কি পন্থা অবলম্বন করতে বলেছেন। দেশ বন্ধু নেতৃবৃন্দের সুদৃষ্টি প্রত্যাশা করেছেন, যেটা দৃষ্টি নিবদ্ধ ছিল। নারী শিল্পের পুনরুদ্ধার, অর্থাৎ কুটির শিল্পের পুনরুদ্ধার, কার্পাসের পাট চাষের পরিবর্তে কার্পাসের অর্থাৎ তুলা তৈরির উপকরণ যে সেই কার্পাস চাষ বৃদ্ধির প্রসঙ্গে বলেছেন। গ্রামে গ্রামে পাঠশালা স্থাপনের কথা বলেছেন। পল্লীগ্রামে সুশিক্ষার ব্যবস্থার কথা বলেছেন। খালি পাঠশালা স্থাপন করলেই হবে না, সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপরে দেখো আসাম এবং রংপুর অঞ্চলের রমণীদের এন্ডি পোকার চাষ বাড়াতে বলেছেন। চরকা ও এন্ডি সুতার প্রচলন বাড়াতে বলেছেন। ঘরে ঘরে চরকা ও টেকর মানে তাঁতের উপকরণ প্রচলন বৃদ্ধির কথা বলেছেন। তাহলে দেখো আমরা 4টা স্টেপে দেখলাম। এবার এখানে উদ্দীপক কি কি বিষয় হতে পারে। সভ্যতার অগ্রগতির দিক, যেটা প্রবন্ধের প্রথম প্যারাতেই আছে। বাংলার বিভিন্ন অঞ্চলের দুরবস্থার চিত্র নিয়ে হতে পারে। বস্ত্রশিল্পের রমণীদের যে স্বয়ংসম্পূর্ণতা ছিল কিন্তু এখন নাই, সেটা নিয়ে হতে পারে। বাংলার কুটির শিল্পের ঐতিহ্য, বাংলার কুটির শিল্প প্রসারের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, কুটির শিল্পের প্রয়োজনীয়তা, কুটির শিল্প ধ্বংসে ব্রিটিশ সরকারের ভূমিকা, গ্রামীণ সমাজে কুটির শিল্পের বিপর্যয়ের অবলুপ্তির কারণ, বিপর্যয় বা অবলুপ্তির, চাষাদের দুর্দশাগ্রস্ত জীবনের স্বরূপ, চাষাদের দারিদ্র্যের কারণ, কৃষকদের বিলাসিতা ও অনুকরণ প্রিয়তার কুফল, চাষাদের দুর্দশা লাঘবের উপায়। এর উপরে হতে পারে নারী শিল্পের পুনরুদ্ধার, যেগুলো আমি একটু আগে উপরে দেখালাম। এবার দেখো আহ্বান গল্প। এটি কিসের গল্প? উদার মানবিক প্রেমের গল্প, উদার মানবিক সম্পর্কের গল্প। দুটো দেখো ভিন্ন ধর্ম, ভিন্ন সামাজিক অবস্থানের মানুষের মধ্যে যে মানবিক বোধের বিষয়টা প্রবল হয়ে ওঠে, সেই দিকটাই এই গল্পে প্রাধান্য পেয়েছে। তো এই গল্পের আমরা কেন্দ্রীয় চরিত্রে পাই একজন বিধবা মুসলিম নিঃস্ব বুড়িকে পাই, আর গল্প কথক
যিনি ব্রাহ্মণ তাকে পাই। তাহলে দেখো গল্প কথক অনেক দিন পরে গ্রামে আগমন, এই দিয়ে শুরু হয়েছে গল্পটি। তো লেখকের বাবার পুরাতন বন্ধু চক্রবর্তী মশাই তার বাসায়, তার বাড়িতে তার আগমন। তো বুড়ির নাচ জামাইয়ের পরিচয় আছে, হাজরা বেটার বউ আছে, এই বুড়ির পাতানো মেয়ে এবং বুড়ি। দেখো তারপর পরশুর সর্দারের স্ত্রী দিগম্বরীর কথা আছে, সামাজিক সংস্কারের কথা আছে, অর্থাৎ কি যেটা সামাজিক হয়ে গেছে এটা সামাজিক হবে। সামাজিক সংস্কারের কথা আছে, সেটা কি অর্থাৎ স্বামীর নাম মুখে নেওয়া যাবে না, তাহলে পাপ হবে। ঘটি গোয়ালিনীর কথা আছে। আবার সবার অনুরোধে গল্প কথকের গ্রামে একটি ঘর উঠানোর প্রসঙ্গ আছে। যাক, গ্রামে অনেকদিন পরে গল্পকথক এসে যখন বাজারের দিকে যাচ্ছিলেন, ওদিকে বুড়ি ভিক্ষা করতে যাচ্ছিল। দেখো এই যাওয়ার পথেই বাজারের দিকে যেতে দুইজন একই দিকে যাচ্ছিল, যেতে আম বাগানে উভয়ের দেখা এবং গল্প কথক কর্তৃক বুড়িকে কিছু পয়সা প্রদান, এই দিয়ে গল্পের সূত্রপাত। তারপরে দেখি আমরা কি হলো। আমরা দেখলাম দেখা হওয়ার পর দিন সকালে কি হলো। দেখো জ্ঞাতি খোড়ো, যে যার বাড়িতে গল্পকথক আছেন, সেই জ্ঞাতি খোড়োর উঠোনে, খোড়ো মানে চাচা কাকা, উঠোনে বুড়ি হাজির এবং সেই খোড়ো কর্তৃক দেখো বুড়ির পরিচয় প্রদান। এবং বুড়িকে, বুড়ি জমির করাতির বিধবা স্ত্রী। এবার দেখো আমরা দেখব বুড়ির মাতৃমহিমা। সেই গল্প কথককে কেন্দ্র করে নিঃসন্তান বিধবা নিঃস্ব বুড়ির যে মাতৃমহিমা, দেখো কি কি নিয়ে এলো। একদিন নিয়ে এলো গোটা কত কাম, ও গোপাল আমার সম্বোধন করে। পাতিলেবু আরেকদিন, এক ঘটি দুধ নিয়ে এলো। এক ছড়া কাঁচকলা নিয়ে এলো। আরেকদিন কচি শশা নিয়ে আসে। আবার এক ফালি কুমড়ো নিয়ে আসে। দেখো যে তার এগুলো মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে, যে সন্তানের প্রতি যে মায়ের যে টান দরদ সেটা ফুটে উঠেছে, যদিও সে সন্তান না। গোটা কতক আম নিয়ে এসে কি বলেছে যে ও গোপাল, দেখো ও গোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম। আবার এক ঘটি দুধ নিয়ে এসে কি বলেছে, দেখো যখন গল্প কথক দাম দিতে চেয়েছে তখন বিব্রত হয়েছে যে ছেলে কি কখনো মাকে দাম দেয়। আবার দেখো গোপালকে বসতে দিতে সেই বুড়ি নিজে হাতে খেজুর পাতার চাটাই বনে রেখেছিল। তারপরে কচি শশা দিয়ে কী বলেছে, নুন দিয়ে খাও দেখিন মোর সামনে। দেখো মা যেভাবে সন্তানকে বলে ঠিক ওভাবে বলেছে। আবার অসুখের সময় বারবার গোপালের কথা জিজ্ঞাসা করেছে। আমরা দেখি এবার গল্প কথকের, আমাদের লেখকের মানব মহিমা কিভাবে প্রকাশ পেয়েছে। দেখো সে ব্রাহ্মণ হয়েও অসুস্থ বুড়িকে দেখতে গিয়েছে তার জীর্ণ কুটিরে। গল্প কথক মা পিসিমার মতো করা সকল মনোযোগ দিয়ে শ্রবণ করেছে। বুড়ির পথ্য ও ফলের জন্য অর্থ প্রদান করেছে। বুড়ির কাপড় কেনার জন্য টাকা প্রদান করেছে। অথচ দেখো গল্পকথক ব্রাহ্মণ আর বুড়ি কি এক নিঃস্ব দরিদ্র অসহায় মুসলিম বিধবা মহিলা। এবার বুড়ির দাফনের সময় কি হলো, দেখো 12টার দিকে দাফন হলো। কোন গাছের ছায়, দেখো শরৎকালে কোন গাছের তলে, প্রাচীন তিত্তিরাজ গাছতলায় এই দুজন জোয়ান ছেলে কর্তৃক কবর খনন। দেখো শুকুর মিয়ার কথায় বুড়ির দাফনের গল্প কথকের অংশগ্রহণ। দেখো একজন হিন্দু ব্রাহ্মণ হয়েও কি কবরে মাটি দিচ্ছে। তারপরে গাছের ছায়ায় বসা আব্দুল, প্রবীণ শুকুর মিয়া, নসর, আবেদ আলী, তার ছেলে গনি, এরা গাছের ছায়ায় বসা। দেখো এই সব কিছুর মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে, সংকীর্ণতা, সংস্কার মুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটেছে। সংকীর্ণতা, সংস্কার মুক্ত মনোভঙ্গির আহ্বান আমরা শেষ পর্যন্ত দেখতে পাই। তাহলে এখানে দেখো কি কি বিষয় উদ্দীপক হতে পারে। গল্পের লেখককে বা কথককে ঘিরে বৃদ্ধার যে অপত্র স্নেহ, শাশ্বত মাতৃত্ব ও মানবিকতা বোধের স্ফুরণ,
সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে বৃদ্ধার অপত্য স্নেহ, অসাম্প্রদায়িক চেতনার স্বরূপ চেতনার র হবে, বৃদ্ধার প্রতি লেখকের সহমর্মিতা ও আন্তরিকতা, নিবিড় আন্তরিকতায় সৃষ্ট মানুষের পারস্পরিক স্নেহপ্রীতি, দারিদ্র পীড়িত গ্রামের সহজ সরল মানুষের জীবনধারা, মানুষের অর্থ ধর্ম বর্ণগত দূরত্ব সংস্কার ও গোড়ামির অবসান, শাস্ত্রীয় কঠোরতা থেকে গ্রামীণ লোকায়ত জীবনধারার মুক্তি। তাহলে এই বিষয়গুলোর উপরে উদ্দীপক হতে পারে। এবার দেখো আমার পথ। তোমরা অনেক সময় বলো, ক্লাসে বলো যে স্যার এই আমার পথ, এখানে তো আমি কোনো পথই দেখতে পাই না। হ্যাঁ, এই জন্য দেখো কি কি পথ আছে, তোমরা যে পথ দেখতে পাও না, আমি টর্চ লাইট জেলে সেই পথগুলো দেখানোর চেষ্টা করেছি। একটু আমার সাথে তুমি দেখার চেষ্টা করো। তাহলে নিজের উপর অটুট বিশ্বাসের পথই আমার পথ, পরাবলম্বন পরিহার করে স্বাবলম্বী হওয়ার পথই আমার পথ, আত্মশক্তিতে বলীয়ান হয়ে আত্মনির্ভর হওয়ার পথকেই লেখক আমার পথ বলেছেন। আমিত্বের অহংকারের পৌরুষের পথই আমার পথ, দেশের জন্য যা কিছু কল্যাণকর সত্য সুন্দর সে পথকেই লেখক আমার পথ বলেছেন। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা মেকি ভণ্ডামি, তা আগুনের সম্মার্জনা মানে আগুনের ঝাড়ু দিয়ে দূর করাই আমার পথ। মিথ্যা ভয় থেকে সত্য ন্যায় ও কল্যাণকে মুক্ত করার পথই আমার পথ। রুদ্র তেজে মিথ্যার ভয়কে অনায়াসে জয় করে সত্যের আলোয় নিজেকে চেনার যে পথ, সেই পথই আমার পথ। জেদের খাতিরে বা বজায় রাখতে ভুলকে আঁকড়ে না ধরে ভুল থেকে বেরিয়ে আসার পথকেই লেখক আমার পথ বলেছেন। দেখো, নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের পথ, যিনি প্রতিটি মানুষকে এই পূর্ণ আমির সীমাবদ্ধ করতে চেয়েছেন এবং এক মানুষ থেকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। এটাই শিখিয়েছেন মহাত্মা গান্ধী। তাহলে এই পথটাই আমার পথ। আবার দেখো, মানব ধর্মের বড় পথ। মনুষ্যত্ব বোধ জাগ্রত হলে ধর্মের সত্য উন্মোচিত হয়, এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিরোধ মিটে যায়, ফলে ঐক্যবদ্ধ হয় মানব সমাজ। তাই মানব ধর্ম তথা সাম্প্রদায়িক সম্প্রীতির পথই আমার পথ। এখান থেকে যে বিষয় উদ্দীপক হয়, দেখো কোন বিষয়গুলো। সত্য প্রকাশে অসংকোচ যে আমি, সেই কথা বলার উপরে। প্রবন্ধে বর্ণিত আপন সত্য উপলব্ধি, নিজেকে চেনার গুরুত্বের উপরে। মিথ্যা বিনয়ের পরিবর্তে সত্যকে পুঁজি করার আহ্বান, নিজের সত্যকে পুঁজি করে আত্মনির্ভর হওয়ার প্রসঙ্গ। শক্তির যে জয়গান গাওয়া হয়েছে তার স্বরূপ নিয়ে। মানুষ ধর্মই বড় ধর্ম, সেটার উপরে। আবার উৎকৃষ্ট সমাজ গঠনে সাম্প্রদায়িক যে সম্প্রীতির গুরুত্ব, তার উপর উদ্দীপক হতে পারে। এবার দেখো, জীবন ও বৃক্ষ। তাহলে আমার পথ একটি প্রবন্ধ, জীবন ও বৃক্ষ একটি প্রবন্ধ। তাহলে ওখানে প্রথমে আছে সমাজের কাজ কি, সেই সম্পর্কে লেখক বলেছেন মানুষকে কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, তাহলে কি করা, মানুষকে বড় করে তোলা আর মানুষের মধ্যে বিকশিত জীবনের আগ্রহ জাগিয়ে তোলা এই সমাজের কাজ। তারপরে দেখো, লেখক আরও কিছু দেখিয়েছেন যে মানুষের বৈশিষ্ট্য। এক হলো সৃষ্টিশীল মানুষ আর কর্মবিমুখ মানুষ। তো আমরা দেখি এদের বৈশিষ্ট্য কেমন। সৃষ্টিশীল, কর্মবিমুখ, পরার্থপরতা, স্বার্থপরতা। তাহলে এই দিকগুলো দেখো, সৃজনশীল মানুষ, উদার হৃদয়ের মানুষ, আর এই দিকগুলো স্থূলবুদ্ধি সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো লেখক আলাদা করে দেখিয়েছেন। এবার প্রসঙ্গতে এসেছে বৃক্ষের কথা। দেখো, বৃক্ষ কি করে, প্রথমে মাটি থেকে রস নিয়ে নিজেকে মোটাসোটা করে, তারপর কি করে তার বৃদ্ধি ঘটায়। তার দেখে গতি আছে। গতি মানে কি, হেঁটে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া না, আলোর দিকে গতি। ফলে ফলে পরিপূর্ণ হয় এবং অপরের সেবায় নিজেকে নিয়োজিত করে। এভাবে বৃক্ষ তার জীবন সার্থক করে তোলে।
তাহলে দেখো এবার নদী ও বৃক্ষের প্রসঙ্গে এসেছে রবীন্দ্রনাথের মতে নদীর গতি সহজ, বৃক্ষের ফুল ফোটানো সহজ নয়। রবীন্দ্র মতে নদীর গতিতে মনুষ্যত্বের বেদনা স্পষ্ট হয়, বৃক্ষের ফুল ফোটানো সেটা স্পষ্ট হয় না। নদীকে অনেক বাধা ডিঙ্গানোর দুঃখ পেতে হয়, বৃক্ষকে বাধা ডিঙ্গানোর দুঃখ পেতে হয় না। নদীর গতিতে মানুষের সাধনা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় মানুষের সাধনা স্পষ্ট হয়ে ওঠে না। নদী মনুষ্যত্বের প্রতীক, বৃক্ষ মনুষ্যত্বের প্রতীক অতটা নয়। কে বলেছেন? এই রবীন্দ্রনাথ এই তুলনা করেছেন। কিন্তু লেখকের মতে কি দেখো, নদী আর বৃক্ষে লেখকের মতে যে বৃক্ষকে উপলব্ধির জন্য কল্পনা ও অনুভূতির চক্ষু প্রয়োজন, আর নদীকে চর্মচক্ষু দিয়ে উপলব্ধি করা যায়। বৃক্ষের সাধনা ধীর স্থির, নদীর সাধনা অনবরত ধেয়ে চলা। বৃক্ষে গোপন ও নীরব সাধনা অভিব্যক্ত, নদীতে সেটা নয়। বৃক্ষের সার্থকতার ছবি সহজে উপলব্ধি করা যায়, নদীতে সেটা হয় না। বৃক্ষের সার্থকতা বা ফুল ফোটানো, ফল ধারণা প্রত্যহ চোখে পড়ে, নদী যে সাগরে পতিত হলো তার সার্থকতা চোখে পড়ে না। যা তার প্রাপ্তি তাই তার দান। বৃক্ষের ক্ষেত্রে যা তার প্রাপ্তি তা আসলে আত্মবিসর্জন লেখকের মতে। দেখো বৃক্ষের প্রাপ্তি বা সার্থকতা স্পষ্ট, সাগরে যে নদী পতিত হলো তার প্রাপ্তি কি সেটা স্পষ্ট নয় লেখকের মতে। তাহলে আমরা দেখি যে এই বৃক্ষ এবং মানুষের তুলনা, যদি এই বৃক্ষের এই ধর্মগুলো, বৈশিষ্ট্যগুলো মানুষ জীবন উপলব্ধি করতে পারে, তাহলেই কি দেখো মানুষের ভিতরে আত্মনিবেদনের এবং পরার্থপরতার একটা ভাব চলে আসবে। আর সেটা যদি আসে তাহলেই মানব জীবন সার্থক হবে, মানব জীবন সার্থক হবে। তাহলেই এবার আমরা দেখলাম জীবন ও বৃক্ষে প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন, আর উদ্দীপক দেখো কি কি দিকে আসে। মানব কল্যাণে বৃক্ষের অবদান, অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, মানুষকে বৃক্ষের ন্যায় পরার্থে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে লেখকের প্রত্যাশা, নদী ও বৃক্ষের তুলনা, স্থূল বুদ্ধি সম্পন্ন ও উদার হৃদয় মানুষের স্বরূপ যেটা দেখানো হলো। বৃক্ষের প্রাপ্তি ও দানের প্রসঙ্গ, ওই যে বৃক্ষের ক্ষেত্রে দেখানো হয়েছে। আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব দেখো এই যে যেটা এই যে এখানে দেখানো হলো, আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন কিভাবে সম্ভব এটা এখানে দেখানো হলো। এবার চলো আমরা যাই মাসি পিসি গল্পে। এই গল্পে কি কি দিক রয়েছে, কারা কারা রয়েছে দেখি। মাসি পিসি রয়েছেন গোকুল, এই গোকুলটাকে লালসা উন্মত্ত যোদ্ধার, তীরটা হয় নাই দেখো, লালসা উন্মত্ত যোদ্ধার দারোগা বাবুর কথা আছে। কানাই সে চৌকিদার, ওই যোদ্ধার জমিদারের। কৈলাস যোগুর বন্ধু, এই আল্লাদির স্বামী যোগু, দেখো এই যোগু আল্লাদির অত্যাচারী স্বামী। আর এই গুন্ডা বদমাশদের কথা আছে গ্রামের। এবার আল্লাদির বৈশিষ্ট্য কি দেখো, সে পিতৃমাতৃহীন, সে স্বামী নির্যাতিতা, সে স্বামী গৃহে প্রত্যাবর্তন করেছে এবং নিজের দেহের দরদামে নিজেকে নিতান্ত যে নিজ ভাবে সে, আবার নারীর দুরবস্থার প্রতীক সে। এবার দেখো মাসি পিসির বৈশিষ্ট্য, বিধবা নিঃস্ব, তার অস্তিত্ব সংগ্রামী, তারা বিরূপ পরিস্থিতির মোকাবেলা করেছে, আল্লাহর দিকে রক্ষার সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। এভাবে দেখো কি প্রকাশ পেয়েছে, সর্বোপরি আল্লাহর দিকে নিরাপদ রাখার ক্ষেত্রে দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধের গল্প হচ্ছে এই মাসি পিসি। এবার দেখো মাসি পিসির গল্পের আরও বৈচিত্র্যময় দিক কি। বড় রহমান পিতৃ হৃদয়ের হাহাকারের প্রতীক, নারী হয়ে সবজির ব্যবসা পরিচালনা করেছে। তারপরে দেখো এই মাসি পিসি পরিচালনা করেছে। তারপর কলেরায় আল্লাদির স্বজন হারানো, বাল্য বিবাহ তার কুফল, ওই যে বড় রহমানের মেয়ের ক্ষেত্রে দুর্ভিক্ষের, 43-এর দুর্ভিক্ষের মর্মস্পর্শী চিত্রের কথা এসেছে। আবার প্রতিবাদী চেতনা এসেছে, জীবন জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম মাসি পিসির, নারী হয়ে নৌকা চালনা, ঐক্যবদ্ধ প্রতিবাদ ইত্যাদি মাসি পিসি গল্পের দেখো বৈচিত্র্যময় দিক। এখন উদ্দীপক কোন কোন বিষয়ে উদ্দীপক হতে পারে দেখো। গল্পে আহ্লাদির একটা আকার হবে এখানে,
আহ্লাদের চরিত্রের পরনির্ভরশীলতা ও অসহায়তার দিকের উপরে, গল্পে লালসা উন্মত্ত যোদ্ধারের কর্মকাণ্ড সম্পর্কে, মাসিপিসি আহ্লাদের জীবনের প্রতিকূলতা ও প্রতিরোধের চিত্র নিয়ে, পুরুষ শাসিত বিরূপ সমাজ ব্যবস্থার চিত্র নিয়ে আসতে পারে, নারীর নিগৃহীতি ও নারী নির্যাতনের দিক যেটা আহ্লাদের উপর হয়েছিল, আহ্লাদির বঞ্চনা ও নির্যাতনের শিকার হওয়ার প্রসঙ্গ, নারীর স্বকর্মসংস্থান ও নারীর জাগরণের দিক, এভাবে এই দিকগুলোর উপরে উদ্দীপক হতে পারে। এবার 52 দিনগুলো তোমরা জানো আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনীর অংশ এটা। তো সেই অসমাপ্ত আত্মজীবনীতে 1952 সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। তো আমরা দেখি যে এখানকার বৈচিত্র্যময় বা এখানকার কি কি দিক এসেছে। 1952 সালে বঙ্গবন্ধুর জেল জীবন, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী দেখো মহিউদ্দিন মহোদয়ের কথা, ভাষা আন্দোলনে পুলিশের গুলিবর্ষণের কথা, 27 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর মুক্তির আদেশের প্রসঙ্গ। এবার দেখি পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন, বিনা বিচারে রাজবন্দীদের বছরের পর বছর আটক এবং এসবের প্রতিবাদে 52 সালে কারাগারে বঙ্গবন্ধুর যে অনশন সেই দিকটা ফুটে উঠেছে। দেখো যখন মুক্তির অর্ডার হলো তখন 27 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুকে নিতে পিতার আগমন, এটা 28 ফেব্রুয়ারি হবে, 28 বঙ্গবন্ধুকে নিতে পিতার আগমন, তার পিতার আগমন। 15 ফেব্রুয়ারি ফরিদপুর জেলে, ঢাকা সেন্ট্রাল জেল থেকে ফরিদপুর জেলে স্থানান্তর এবং এর মধ্য দিয়ে দেখো কি ফুটে উঠেছে। এসবের মধ্য দিয়ে ফুটে উঠেছে কি দেখো, কারাগারে অনশনরত অবস্থায় মৃত্যু অত্যাসন্ন দেখেও মাতৃভূমি, পিতামাতা, স্ত্রী, সন্তানদের নিয়ে ভাবনা, অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতির হৃদয় স্পর্শী বিবরণ। তো দেখো এটা তুমি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বে, দেখবে যে বঙ্গবন্ধুর যে আপোষহীনতা, দেশপ্রেম এবং স্বজনের প্রতি মানুষের যে আকুতি এবং বঙ্গবন্ধুর যে দৃঢ় ব্যক্তিত্ব কিভাবে ফুটে উঠেছে, আর পাশাপাশি পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন, দুঃশাসন, নির্যাতনের ব্যাপারটি কীভাবে এসেছে, এখান থেকে তুমি ভালোভাবে সেই সময়টার এবং বঙ্গবন্ধুর দৃঢ় ব্যক্তিত্বের চিত্র পাবে। আশা করি মনোযোগ দিয়ে পড়বে। এবার আমরা দেখি 52 দিনগুলোর আরও কিছু বৈচিত্র্যময় দিক আছে। বঙ্গবন্ধুর সেই জেল জীবনের নানা স্মৃতি, পরিবার থেকে বিচ্ছিন্নতা, বঙ্গবন্ধুর দৃঢ় ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর সহধর্মিণীর কথা, হাসিনার কথা, এখন যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার ছোট ভাই কামালের প্রসঙ্গ, কামাল তখন ছোট ছিল, বাঙালির দেশপ্রেম, তারপর দেখো বঙ্গবন্ধুর জেল থেকে মুক্তি লাভের স্মৃতি, নেতাকর্মীদের কাছে সাথে সাক্ষাতের এবং নেতাকর্মীদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল বঙ্গবন্ধুর প্রতিবাদী চেতনা। দেখো এগুলো কি 52 দিনগুলো রচনার বৈচিত্র্যময় দিক। এখান থেকে কি কি বিষয় উদ্দীপক হতে পারে, এই বিষয়গুলোতে উদ্দীপক হতে পারে বঙ্গবন্ধুর প্রতিবাদ ও দেশপ্রেমের স্বরূপ, বঙ্গবন্ধুর সংগ্রাম ও আত্মত্যাগের স্বরূপভাবে বাঙালির অধিকার আদায়ের চেতনা, বঙ্গবন্ধুর মাঝে যে সংগ্রামী চেতনা ফুটে উঠেছে সে কথা, এই নেলসন ম্যান্ডেলার প্রসঙ্গ দিয়ে হতে পারে উদ্দীপক, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিবাদী রূপ, বঙ্গবন্ধুর জেলে যাওয়ার প্রেক্ষাপট, সেন্ট্রাল জেল গেটে নিয়ে আসার কারণ, অন্য জেলে স্থানান্তরের কারণ, তৎকালীন পাকিস্তানি সরকারের শোষক নিপীড়নের চিত্র, ভাষা আন্দোলনে পুলিশের গুলিবর্ষণ এবং উক্ত গুলিবর্ষণের প্রতিবাদে গ্রামে গঞ্জে হাটে বাজারে শোভাযাত্রা। এবার আমরা দেখি তো জাদুঘরে কেন যাব। তো আমরা এখানে কি কি বিষয় ফুটে উঠেছে আমরা দেখি। প্রথমে এসেছে পৃথিবীর বিভিন্ন জাদুঘরের কথা। দেখো মিশরের
আলেকজান্দ্রিয়ার গ্রেকো রোমান মিউজিয়ামের প্রসঙ্গ, কায়রো জাদুঘরের কথা, ফ্রান্সের লুভর জাদুঘরের কথা, হারমিতিয়ে জাদুঘর রাশিয়ার, টাওয়ার অফ লন্ডন ব্রিটেনের জাতীয় জাদুঘরের কথা এসেছে। তারপরে এসেছে দেখা আরও কিছু জাদুঘরের কথা, অ্যাশমোলিয়ান মিউজিয়াম ইংল্যান্ডের, ব্রিটিশ মিউজিয়াম, কুয়েত মিউজিয়াম, সিয়াটল মিউজিয়াম এবং আমেরিকার নর্থ ক্যারোলাইনার মিউজিয়ামের প্রসঙ্গে এসেছে। তাহলে কতগুলো মিউজিয়ামের কথা এসেছে দেখো। এবার এই যে বিভিন্ন সময়ের জাদুঘর গড়ে ওঠার প্রেক্ষাপটটা কি দেখো। এই লোভ জাদুঘর গড়ে উঠেছে ফরাসি বিপ্লবের ফলে ভার্সাই প্রাসাদে। হারমিতিয়ে জাদুঘর রুশ বিপ্লবের ফলে লেনিনগ্রাদ প্রাসাদে। আর ব্রিটেনের জাদুঘর দেখো এটা গড়ে উঠেছে ক্রমবর্ধমান গণতন্ত্রায়নের ফলে টাওয়ার অফ লন্ডনে। আবার দেখো বৈচিত্র্যের দিক থেকে জাদুঘরকে উনি কীভাবে বিভাজিত করেছেন লেখক, আমাদের শ্রদ্ধেয় স্যার আনিসুজ্জামান স্যারের লেখা এটা। সংগ্রহের বিষয়গত অর্থাৎ কী কী বিষয় সংগ্রহ করা হয়, গঠনগত এবং প্রশাসনগত। তাহলে বৈচিত্র্যের দিক থেকে জাদুঘর দেখো 3 প্রকার। এবার পৃথিবীর প্রথম জাদুঘর ও তার বৈশিষ্ট্য, এটা কবে গড়ে উঠেছিল? আলেকজান্দ্রিয়া মিশরের খ্রিস্টপূর্ব 3য় শতকে। তাহলে যীশুখ্রিস্টের জন্মেরও 300 বছর আগে। নিদর্শন সংগ্রহশালা আছে, উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা আছে। মুখ্যত এটা দর্শক চর্চার কেন্দ্র। আর ব্রিটিশ মিউজিয়ামের বৈশিষ্ট্য দেখো, লেখক ফুটিয়ে তুলেছেন কিভাবে। এটা বৃহৎ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালা। এখানে রয়েছে বিশাল গ্রন্থাগার, উদ্ভিদ বিজ্ঞান ও জীববিদ্যার জাদুঘর, অস্থায়ী প্রদর্শনী এবং বক্তৃতার মঞ্চ। এবার দেখো বিষয়গত দিক থেকে বাংলাদেশের জাদুঘরগুলো খেয়াল করো। তো শিল্পকলা, জীবতত্ত্ব, কৃষি, পরিবেশ, উদ্ভিদ বিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ইতিহাস, মানবিক ও নৃতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, সামগ্রিক ইতিহাস, বিমান যাত্রা, মহাকাশ ভ্রমণ, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি, পরিবহন ব্যবস্থা। এই হলো বাংলাদেশের জাদুঘরগুলোর বিষয়গত বৈশিষ্ট্য। এই বিষয়গুলো কালেক্ট করা হয়েছে। এবার দেখো জাদুঘরে যাওয়ার কারণ, আমরা কেন যাব। তো তুমি যদি এই কারণগুলো এক এক করে মনে রাখতে পারো, যেখান থেকে উদ্দীপক হোক বা আমি এই যে বিষয়গুলো তুলে ধরলাম, যেখান থেকে উদ্দীপক হোক যেভাবে হোক, তোমাকে কে আটকাবে? তবে তোমার যেটা করতে হবে সেটা হলো যে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ কিন্তু এই একেবারে এই পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে নৈর্ব্যক্তিকের জন্য, অবজেক্টিভের জন্য। আশা করি তখন একটি লাইনে কিন্তু বাদ দেওয়া যাবে না। তো আমরা প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে ই লার্নিংয়ের।